কারণ আওয়ামী লীগ যে পরিবারে যে পরিমাণে দিল্লির দাসত্ব করবে, জাতীয় পার্টি 14 দল এরা সবাই মিলে যে পরিমাণ দাসত্ব করবে, এটা অন্য কোনো রাজনৈতিক দল করবে না। আওয়ামী লীগ তো একটা মাফিয়া নেটওয়ার্ক তৈরি করেছে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে। ভারতের সাথে আমাদের কোনোদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না। এটা মেনে নিয়েই হচ্ছে আমার পলিটিক্স, এটা মেনে নিয়েই হচ্ছে আমার রাষ্ট্র, এটা মেনে নিয়েই আমার বিদেশ নীতি, আমার প্রতিরক্ষা নীতি, আমার বাণিজ্য নীতি সাজাতে হবে। পাওয়ারফুল শ্রেণীর আওয়ামী লীগের ভাবনা আর দেশের আপামর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির আওয়ামী লীগের ভাবনাটা গণতদন্ত কমিশনের মাধ্যমে শোনা দরকার। 31 দফার ভিতরে আরো সংযোজন বিয়োজন তারা করতে চায়, সেটা তারা পাবলিকলি বলবে এবং ব্যাখ্যা দেবে, এই বিষয়টা তারা ক্লিয়ার করবে। কারণ হচ্ছে যে এই ব্যাপারে তো একটা বক্তব্য তারা এর আগে দিয়েছে। রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে 90% সংস্কারের ব্যাপারে একমত হয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল হয়েছে, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা থেকে শুরু করে দেশের এই যে সবচেয়ে বড় বড় ক্রিমিনাল যারা গণহত্যার সাথে জড়িত ছিল, তারা যেন সর্বোচ্চ ইনসাফটা পায়, এটা হলো আমাদের প্রত্যাশা। দেখেন, 71-এ যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, বিজয়ের পরে 72 সালে কি বাংলাদেশে এই বিতর্ক হয়েছে কিনা যে যারা যারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল ছিলেন তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন কিনা, এই বিতর্ক দরকার ছিল কিনা, তখন করেছে কিনা কেউ? কেউ করেনি। 73-এর নির্বাচনে পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এই আলোচনা তখন ছিল না। কেন ছিল না? মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, বড় ধরনের ঘটনায়, এই ধরনের ঘটনায় পরাজিত শক্তিকে ধরে নেওয়া হয়, তার চ্যাপ্টারের ব্যাপারে চূড়ান্ত ম্যান্ডেট ওই বিজয়ের দিনে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এটা নিয়ে আলোচনাটা দরকার নাই। 24-এর গণ অভ্যুত্থানে দুইটা মোটা দাগে বড় অংশীজন আছে। প্রথম অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা 16-17 বছর থেকে টানা গণতন্ত্র, ভোট, নির্বাচন এগুলো নিয়ে লড়াই করছে, আন্দোলন করছে, কিন্তু তারা সফল হয়নি। দ্বিতীয় বড় স্টেক হোল্ডার হচ্ছে জুন থেকে এই যে ছাত্র সমাজ, যারা আপনার কোটা বিরোধী আন্দোলনের নামে বৈষম্যের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে এসছে। তারা খেলেছে অল্প সময়, কিন্তু তারা 3 মাসে মেসি হয়ে গেছে। আর যারা 16 বছর ধরে প্রিমিয়ার লিগে খেলছে, তারা সাডেনলি ট্রফি হারায় ফেলছে। কিন্তু দুই পক্ষই এই গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি। এইটা ব্যক্তি দিয়ে মাপা যাবে না যে কার কত কেজি অবদান, রাজনৈতিক দলের অবদান কত কেজি আর ছাত্রদের অবদান কত কেজি, এটা মাপাটার সুযোগ নেই। বরং যেটা দরকার, আমার এই সবাই হচ্ছে আমার গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি। সবার অসাধারণ অসীম অবদান আছে, অসীম অবদান আছে এবং অসীম ত্যাগও আছে। যেভাবে ছাত্ররাও হাজারে হাজারে শহীদ হয়েছে, আহত হয়েছে, রাজনৈতিক দলেরও তো হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে গত বছরগুলোতে। অতএব এই দুই অংশীজনের আকাঙ্ক্ষাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু দুইটাকে আমাকে রেসপেক্ট করা দরকার। বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছে, বলতেই পারে, সে রাজনৈতিক দল, সে ক্ষমতা যেতে চায়, এই জন্য সে রাজনীতি করছে এবং সে 16 বছর থেকে রাজনীতির কথা বলছে। কারণ তাকে 16 বছর থেকে রাজনীতি, নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে। তাকে 2008 সালে পরিকল্পিতভাবে হারানো হয়েছে, তাকে 2014-তে বঞ্চিত করা হয়েছে, 18-তে বঞ্চিত করা হয়েছে, 24-এ বঞ্চিত করা হয়েছে। অতএব সে তো নির্বাচনের কথা বলবেই, এটা সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। আবার এটাও সত্য যে এই রাষ্ট্রের চরিত্র যদি না বদলায়, 71-এর পরে আবার 90 হবে, 90-এর পরে 24 হবে, 24-এর পরে 34 হবে, 34-এর পরে 50 হবে, লড়াই চলবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তো রাষ্ট্রের জায়গাগুলো পরিবর্তন করা দরকার। একটা জিনিস মাথায় রাখতে হবে, ঘরে যখন আবর্জনা জন্মায় তখন কিন্তু আপনি ঝাড়ু দিতে পারবেন, মুছতে পারবেন। রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যখন আবর্জনা তৈরি হয়, এটা রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। অতএব আমরা ইতিহাস তাই বলে, এই জন্য সংস্কারটাও খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বলছি সংস্কার, বিচার, নির্বাচন, টোটালটা মিলে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। আপনি একটাকে আরেকটার সাথে মানে দ্বিমুখী করা অথবা একটার সাথে আরেকটা মুখোমুখি করবার কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না। এখানে যতটুকু সম্ভব একমত হতে হবে, সময় বাড়ানো লাগলে সময় বাড়াইতে হবে, সময় আগায় নিয়ে আসলে সময় আগায় নিয়ে আসতে হবে, যেটা দরকার ঐক্যমতের ভিত্তিতে হওয়া দরকার। কতটুকু সংস্কার আপনার হওয়া প্রয়োজন আপনি মনে করেন নির্বাচনের আগেই? এটা জন্য তো মতামত দিচ্ছে আপনার ঐক্যমত কমিশন যেটা করেছে, 166টা প্রশ্ন। আপনি কি মনে করেন যে তারা একটা কনসেনসাসে আসতে পারবে? আপনার কাছে কি মনে হয়? কোন মোটা থেকে কোন বিষয়গুলোতে ঐক্যমত আপনারা চাচ্ছেন? রাজনৈতিক দলের যদি নির্বাচনের আগে, রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে, 90% সংস্কারের ব্যাপারে একমত হয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। নির্বাচনের আগেই সম্ভব।
একমত হয়ে যায়, শুধু বাস্তবায়ন করার জন্য সময় লাগে। বাস্তবায়ন কি প্রক্রিয়াতে হবে এটা আবার অন্য আলোচনা। বাস্তবায়ন কি আপনি এখন অধ্যাদেশ দিয়ে করবেন যেটা পরবর্তী সংসদ এসে রেটিফাই করবে? আপনি কি এটা জুলাই ফরমান, গণ অভ্যুত্থানের ফরমান ঘোষণা করে করবেন? আপনি কি এটাকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করবেন? আপনি কি এটা গণপরিষদ এবং সংসদ নির্বাচন একটা করে 1 বছরের জন্য গণপরিষদের রোল প্লে করবে, তারপর সে সংসদ হয়ে যাবে, এই ফর্মে করবেন? আপনি কি এটা রেফারেন্ডামে দিয়ে করবেন? প্রসেস নিয়ে আলোচনা হোক। আপনি কি মনে করেন ব্যক্তিগত? আমি সব প্রসেসে ওপেন, আমার কোনো আপত্তি নেই। আমি হইলাম জিনিসগুলো হোক, এটা চাই। রাষ্ট্রের যা যা কল্যাণকর, রাষ্ট্রের জন্য যা যা ভালো, এই রাষ্ট্র যা যা করলে এগোবে, এর প্রত্যেকটা জিনিসের সাথে আমি একমত, এটা হওয়া দরকার। প্রক্রিয়া তো বলা হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আমরা এটা জুলাই চার্টার করব এই কনসেনসাসের ভিত্তিতে, যে সংস্কারগুলোর ব্যাপারে সবাই একমত হবে, সবাই এটার সিগনেটারি হবে। যে কমিশন যেটা করা হলো উনি নিজেই এটার চিফ এবং ডক্টর আলী রিয়াজ ভাইস চেয়ারম্যান হিসেবে এটা দায়িত্ব পালন করছেন। তো ওনারা তো কাজ করছেন, তো এটার ভিত্তিতে তারা সবার মতামত নিয়ে একটা চার্টার করবেন, চার্টারে সবাই এগ্রিড হবে। তারপর এটা বাস্তবায়নটা সবাই এগ্রিমেন্টে আসলো যে আমরা এটা বাস্তবায়ন করব। এখন যেগুলো পারেন সেগুলো আগে করবে, যেগুলো পারে সেগুলো নির্বাচনের পরে করবে। এবং আজকের দিন পর্যন্ত যে বিষয়টি আছে যে নির্বাচনটা ডিসেম্বরে হবে, প্লাস মাইনাস ডিসেম্বর, সর্বোচ্চ জুন, এই কথা আবার একটা বলা হয়েছে। কিন্তু সর্বশেষ বক্তৃতায় ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বর 1-2 মাস লাগতে পারে, ডিসেম্বর মাস জুন এরকম এক্স্যাক্টলি 3টা মাস আসছে। দেখেন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা বিষয় সেটা হচ্ছে যে কি বিষয়ে আমরা একমত, এই বিষয়টাকে ফাইনাল হওয়া দরকার। এক্স্যাক্টলি। এরপর হচ্ছে এগুলো আমরা কিভাবে ম্যাটেরিয়ালাইজ করব, এটা হলো সেকেন্ড স্টেজের আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই একমত হওয়ার জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা থাকে, সরকারকে যদি আমরা সবাই মিলে সহায়তা করি, অধিকাংশ সংস্কারের উদ্যোগ এখন নেওয়া সম্ভব, এখনই সম্ভব। মোটা দাগে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে সংবিধান সংস্কারটা। এটার জন্য আপনার পার্লামেন্ট লাগবে। এখন এটা কি আপনি সংসদের ফর্মে যাবেন, গণপরিষদের ফর্মে যাবেন? দ্বিমতের জায়গা হচ্ছে কোন ফর্মে হবে। বিএনপি একটা পজিশন নিয়েছে, নির্বাচিত সরকার আসুক, তারা সংস্কারগুলো কন্টিনিউ করবে। সংবিধান সংশোধনটা তো নির্বাচিত সরকারকেই করতে হবে, সেটা গণপরিষদে করেন আর পার্লামেন্টেই করেন, নর্মাল পার্লামেন্টেই করেন, বাট পার্লামেন্ট লাগবে এটার জন্য। পার্লামেন্ট লাগবে অথবা হচ্ছে রেফারেন্ডামে যাওয়ার প্রশ্ন আছে এখানে। রেফারেন্ডামটা এডিশন টু দিস, কারণ আপনার সংবিধানে তো বলাই আছে, 4টা আর্টিকেল তো বলাই আছে যে এইগুলো মৌলিক বিষয়ের পরিবর্তন করতে গেলে রেফারেন্ডামের দরকার। যদি এটা পঞ্চদশ সংশোধনীতে এটার মধ্যে পরিবর্তন, আওয়ামী লীগের সংযোজন এগুলো, এবং রেফারেন্ডাম তো আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছে, যদি আবার এটা রিইনস্টেটেড হয়েছে। তো সেখানে সংস্কার বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, কিন্তু আমরা এর মধ্যে দেখলাম যে বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা মনে হচ্ছে যে একটা জায়গায় আমি এটা নিয়ে একটু সন্দেহান আছি, যে বলা হচ্ছে আমরা আগে বলছিলাম যে 2 টার্ম প্রধানমন্ত্রী 2 টার্ম থাকবেন, কিন্তু এখন সর্বশেষ যে অবস্থানটা মনে হচ্ছে যে কনজিকিউটিভ 2 টার্মস, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, যে টোটালি আপনি 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন যে কেউ, আর আরেকটা হলো পরপর 2 বার। এখন তো তারা পরপর 2 বারে চলে আসছে। তো এইরকম ডেভিয়েশন কি এটা কি এক ধরনের অবস্থার পরিবর্তন কিনা? প্রশ্ন হচ্ছে সে পজিশন চেঞ্জ করতে পারে, বাট পজিশন চেঞ্জ করলে একটা ব্যাখ্যা দিতে হবে। তো আমরা আশা করবো যে তারা পজিশন চেঞ্জ করবার জন্য অথবা তাদের 31 দফার ভিতরে আরো সংযোজন বিয়োজন তারা করতে চায়, সেটা তারা পাবলিকলি বলবে এবং ব্যাখ্যা দেবে, এই বিষয়টা তারা ক্লিয়ার করবে। কারণ হচ্ছে যে এই ব্যাপারে তো একটা বক্তব্য তারা এর আগে দিয়েছে। বিচারের বিষয়টা যেটা আসছে, আপনারা কি এই নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার হোক সেটা চান, নাকি বিচার প্রক্রিয়া তার মতো করে চলবে, নির্বাচন তার মতো করে চলবে? বিচারকে আসলে দিন তারিখে ঠিক করাটা মানে অন্যায় হবে। একটা বিষয় দেখেন যে আশা আমরা প্রত্যাশা করতে পারি না, প্রত্যাশা হচ্ছে ইনসাফ। আমরা যেটা চাই সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল হয়েছে, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা থেকে শুরু করে দেশের এই যে সবচেয়ে বড় বড় ক্রিমিনাল যারা গণহত্যার সাথে জড়িত ছিল, তারা যেন সর্বোচ্চ ইনসাফটা পায়, এটা হলো আমাদের প্রত্যাশা। জাস্টিস, জাস্টিস, ইনসাফ এমন একটা জিনিস, এটার সাথে দিন তারিখ মাস ব্যাকরণ চেঞ্জ করাটা ঠিক হবে না। ইনসাফ এমন একটা জিনিস যে কারণে আজকে হাসিনাকে দেশ ছেড়ে পালাইতে দিচ্ছে। তাইলে জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডাররা বারবার এই কথাটি কেন বলছে যে আগে শেখ হাসিনার বিচার সংস্কার দেন নির্বাচন? যদি এটাই ঠিক হয়ে থাকে তাহলে কেন এটা বলছে? ওটা তো সে চাইতে পারে। আপনারা কি ভয় পাচ্ছেন যে তাহলে নির্বাচন হয়ে গেলে শেখ হাসিনার বিচারটি নাও হতে পারে? না, ওইটা ধরেন মানে ওইটাকে আমি আলাদা করে দেখি আর কি। এই জায়গাটাকে বিচারটা একটা চলমান প্রক্রিয়া,
এটাকে আপনি ধরেন আপনি ডিসেম্বরে নির্বাচন করবেন, তো ন্যূনতম সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে আপনার হাসিনার ফাঁসি দিয়ে দিতে হবে, মানে এইটা বিচার না, এগুলো বিচার না। বিচারটা বিচারের প্রক্রিয়া চলতে হবে ইনসাফের সাথে, আসলে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা মেনে চলতে হবে। যা যা যে কারণে হাসিনা করে সমালোচিত হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে বিচার বিভাগকে দলীয়করণ, আত্মীকরণ এবং ধ্বংস করে দেওয়া, এবং ইনসাফটা দেশ থেকে চলে যাওয়া। অতএব নতুন বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার জায়গায় হচ্ছে আমাকে ইনসাফে ফিরে আসতে হবে, বিচার বিভাগের ইনসাফে চলে আসতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং ইনক্লুসিভ ইলেকশন, ইন্ডিয়ার কাছ থেকে এটা খুব বেশি বেশি শোনা যাচ্ছে, ভারতের কাছ থেকে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, তার অর্থ হলো আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচনটি হতে হবে। দেখেন, ৭১-এ যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, বিজয়ের পরে ৭২ সালে কি বাংলাদেশে এই বিতর্ক হয়েছে কিনা যে যারা যারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল ছিলেন তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন কিনা, এই বিতর্ক দরকার ছিল কিনা, তখন করেছে কিনা কেউ? কেউ করেনি। ৭৩-এর নির্বাচনে পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই আলোচনা তখন ছিল না। কেন ছিল না? মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, বড় ধরনের ঘটনায়, এই ধরনের ঘটনায় পরাজিত শক্তিকে ধরে নেওয়া হয়, তার চ্যাপ্টারের ব্যাপারে চূড়ান্ত ম্যান্ডেট ওই বিজয়ের দিনে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এটা নিয়ে আলোচনাটা দরকার নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, আলোচনাটা তাহলে বারবার আনা হচ্ছে কেন? এইটার ব্যাপারে হচ্ছে আমরা বারবার বলেছি যে এটার সাথে আওয়ামী লীগের 16 বছরের এই রাষ্ট্রের যারা বেনিফিশিয়ারি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ লক্ষ লক্ষ বেনিফিশিয়ারি তৈরি করেছে, আমলাদের ভিতরে তৈরি করেছে, ফোর্সেসের ভিতরে তৈরি করেছে, গোয়েন্দা সংস্থার ভিতরে তৈরি করেছে, ব্যবসায়ীদের মধ্যে তৈরি করেছে, রাজনীতিবিদদের মধ্যে তৈরি করেছে। এই পুরো শ্রেণীটা মনে করে যে তাদের একটা কৃতজ্ঞতার সময় আসছে, একটা বদলা দেবার সময় আসছে, যে এই মানুষগুলোর কারণে আমরা এত খাইলাম, বললাম, বড়লোক হইলাম, গাড়ি বাড়ির মালিক হইলাম, হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে পারলাম, তাকে তো ফিরে আনতে পারলে আমারই লাভ হচ্ছে, আমার তো লস নাই। তো তার একটা এখানে কৃতজ্ঞতার জায়গা আছে। দ্বিতীয়ত এখানে একটা ইন্ডিয়ান এলিমেন্ট আছে। তারা বোধ করছে যে বাংলাদেশে তাদের যে পরাজয় হয়েছে 24-এ, এই পরাজয়টাকে যদি বিজয়ে টার্ন করতে হয়, সেটা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া কোনোভাবে সম্ভব না। কারণ আওয়ামী লীগ যে পরিবারে যে পরিমাণে দিল্লির দাসত্ব করবে, জাতীয় পার্টি 14 দল এরা সবাই মিলে যে পরিমাণ দাসত্ব করবে, এটা অন্য কোনো রাজনৈতিক দল করবে না, এত ওপেনলি করবে না। এবং সেই দাসত্বের জমিদারি বন্দোবস্ত বজায় রাখার জন্য আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে, নিজের মানুষকে মারবে প্রয়োজনে, এই ট্যাক্সের টাকায় উঠায় গুলি কিনে মারবে প্রয়োজনে। অত দিল্লি তার আনুগত্য সম্পর্কে শতভাগ কনফিডেন্ট যে সে কি পরিমাণ সার্ভিস দিবে। থার্ড হচ্ছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলীয় সিন্ডিকেট এত পরিমাণ ইতিমধ্যে ভারতকে দিয়েছে, ভারত জানে যে এই পাওয়াটা কন্টিনিউ করা এবং এটাকে সেফগার্ড করা, এটার জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। তো সেই সব জায়গাতে এখানে একটা সিরিয়াস ইন্ডিয়ান এলিমেন্ট যোগ হয়ে আছে, যে ভারতের ভিতরে এই ইন্ডিয়ান এলিমেন্টস যেগুলো আছে এবং দিল্লির অংশটা, ফরেন পলিসি, ডিফেন্স পলিসির অংশ, পুরোটা মিলে হচ্ছে চাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন। এবং এই পুনর্বাসন করবার মধ্য দিয়ে যেটা হবে, বাংলাদেশকে তারা আবার 24 পূর্ববর্তী বাংলাদেশে ফেরত নিতে চায়। এটা আলটিমেট গোলটা তাই হবে। এবং এটা করতে গিয়ে দেখবেন, যদি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংও তারা করে ডিসেম্বরের নির্বাচনে পরিকল্পিতভাবে, সেটা আমরা আশ্চর্য হবে না। যারা আজকে সবচেয়ে বড় দল, যারা আজকে বিজয়ের প্রায় দ্বার প্রান্তে চলে গেছেন, তারাও যদি আবার 2008-এর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, আপনি বিএনপির কথা বলছেন, আমি আশ্চর্য হব না। কারণ এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের ভিতরকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং দিল্লি মিলে কিভাবে এই দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। অতএব আওয়ামী লীগ প্রশ্নে হচ্ছে আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার। আমি বারবার যেটা বলেছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের প্রশ্নে আমরা কি করব, এই ব্যাপারে একটা গণতদন্ত কমিশন হোক। এটা আপনার আমেরিকার কংগ্রেস হিয়ারিং, সিনেটে যে হিয়ারিং হয়, ওপেন শুনানি হবে। দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবীরা, বুদ্ধিজীবীরা, নাগরিক সমাজ, ছাত্ররা, যে কোনো ব্যক্তি উনি ওখানে রেজিস্ট্রেশন করে তার মত দিতে পারবেন, গিয়েও মতামত দিতে পারবেন। 1400 শহীদ পরিবারের বক্তব্য শুনতে হবে তো। আপনি যখন আওয়ামী লীগ প্রশ্ন ডিল করবেন, আপনি 1400 শহীদ পরিবারকে ডিল করতে হবে তো। এই যে 30,000 মানুষ যে প্রতিবন্ধী হয়ে গেল, আহত হয়েছে, 600-র উপর মানুষ অন্ধ হয়ে গেছে, তার বক্তব্য শুনতে হবে তো কমিশনকে, যে তারা কি মনে করে আওয়ামী লীগের ব্যাপারে। এই যে কোটি কোটি তরুণ সারা বাংলাদেশের আন্দোলনে লড়াইতে ছিল, তাদের বক্তব্য শুনতে হবে তো, তারা কি বোধ করে আওয়ামী লীগ প্রশ্নে। দেশের 65% জনগোষ্ঠীর বয়স 35-এর নিচে, তারা ভোট দিতে পারেন, যারা গত 18-20 বছরে কোনো ভোট দেয়নি। আপনি জনগোষ্ঠীর বক্তব্য শুনবেন না, তারা আওয়ামী লীগ নিয়ে কি ভাবে।
অতএব পাওয়ারফুল শ্রেণীর আওয়ামী লীগের ভাবনা আর দেশের আপামর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির আওয়ামী লীগের ভাবনাটা গণতদন্ত কমিশনের মাধ্যমে শোনা দরকার। এটা শোনার মধ্য দিয়ে হচ্ছে আপনি অনেকগুলো অপশন খুঁজে পাবেন। কেউ হয়তো বলবে যে আমরা নাৎসি বাহিনীর মতো, ফ্যাসিস্টদের মতো এই আওয়ামী লীগ জাতীয় পার্টি সবগুলোকে আউটরাইট ব্যান করে দিব, এটা একটা অপশন হতে পারে। কেউ বলবে যে না, আমরা সাউথ আফ্রিকান মডেলে যাব, এখানে যারা যারা শুধুমাত্র বড় ক্রিমিনাল আছে, বড় বড় অপরাধ করেছে, তাদের বিচার হবে, বাকিদেরকে তিরস্কার ভৎসনা করে দেবো। কেউ কেউ বলতে পারে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে আমাকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, অতএব আওয়ামী লীগ জাতীয় পার্টিকে রাজনীতিতে নিষিদ্ধ করবো না, কিন্তু 3টা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। চতুর্থত হতে পারে আপনি মানবাধিকার বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস, তাদের কাছে মতামত চাইতে পারে রাষ্ট্র, তাদের ব্যাপারে আমরা কি করব, বিচারের প্রক্রিয়াতে মধ্যে আসুক, জুডিশিয়াল প্রসেসে আসুক। পঞ্চমত হইতে পারে যারা যারা এমপি মন্ত্রী হয়েছে গত 3 টার্মে, 14, 18, 24 আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ পরিবারের সদস্যরা, তারা কেউ পলিটিক্স করতে পারবে না। একদম নতুন যেটা রিফাইন্ড আওয়ামী লীগ যে শব্দটা আসছে, পরিশুদ্ধ, মানে তওবা করার পরে জমজমের পানি দিয়ে গোসল করার পরে যে আওয়ামী লীগ হয়, সেই আওয়ামী লীগ, সেই রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে। এরপরে প্রশ্ন হচ্ছে আপনি বাদ দিতে পারেন ধরেন যারা কমিটিতে ছিল, ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে, আপনি ব্যক্তিগতভাবে কোনটা আমি চাই আপনি অনেকগুলো আমি চাই এটা রেফারেন্ডাম করব, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা। এই যে ইস্যুতে আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রশ্নে জনগণের ভাবনা 6টা 7টা 8টা অপশন দিয়ে দিবেন, এটার উপর রেফারেন্ডাম চাই, আমি গণভোট চাই। কারণ এটা এমন একটা বড় প্রশ্ন যেটা এককভাবে কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী এই সিদ্ধান্তটা নেওয়া উচিত না। এই তাইলে তো আপনি তার আগে সংস্কার প্রস্তাবগুলো ওই রেফারেন্ডামে ইনক্লুড করে দিতে পারেন, আলাদা আলাদা হোক। তাহলে এই ব্যাপারে তো মেজর স্টেক হোল্ডার বিএনপির আপত্তি, যে তারা বলছে সবার আগে সাধারণ সংসদ নির্বাচন হতে হবে, দেন রেফারেন্ডাম কিংবা আদার ইস্যুস। কিন্তু আওয়ামী লীগ প্রশ্ন সমাধান এটা হয়তো আলাদাভাবে শুধু আওয়ামী লীগ ইস্যুতে রেফারেন্ডামে যাওয়া যাবে না, এইটা হচ্ছে আমার পজিশন, যে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ না করে কোনো নির্বাচন হইতে পারে না। সেটা যদি কেউ আইসিটি আইনে দোষী সাব্যস্ত হয়, আপনি যেটা বললেন যে বড় বড় আওয়ামী লীগ, মানে আপনি যে 5টা বিকল্পের কথা বললেন, এর মধ্যে 3-4টার মধ্যেই যে জিনিসটি আসছে, যে যারা দুর্বৃত্তপনার সাথে জড়িত ছিল, তাদের যদি আমরা আইনের মুখোমুখি করে আইনি প্রক্রিয়ায় ওদেরকে নির্বাচনে অযোগ্য করতে পারি, তাইলেই তো একটা সমাধান আপনার হয়ে গেল। সেটা তো ব্যক্তি, কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে ব্যক্তি থেকে আলাদা করতে পারছেন কিনা, আপনি কতজনের বিচার করতে পারবেন? আওয়ামী লীগ তো একটা মাফিয়া নেটওয়ার্ক তৈরি করেছে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে, যেই নেটওয়ার্ক আপনাকে দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। আমি চাই এটা নিয়ে আলাপটা তুলুক, একটা তদন্ত কমিশন হোক, মতামত আসুক। আমি চাচ্ছি প্রসেসটাতে একটা পুরো জনগণ মিলে যায়, তখন পুরো নির্বাচনী প্রক্রিয়ায় তো বিলম্বিত না হবে না, মোটেও হবে না। এটা আপনার 1 মাসের একটা ক্যাম্পেইন, আপনি তদন্ত কমিশন করেন, 3 মাসের একটা মেয়াদ দিয়ে দেন, মতামত নিয়ে কয়টা অপশন আসতেছে, অপশনগুলো দিয়ে আপনি এরপরে 2 মাসের ভিতরে নির্বাচন করতে পারবেন, মানে আপনি গণভোট দিয়ে দিতে পারবেন। আপনি কি চান? এবং গণভোট হইলে যেটা হবে, নির্বাচন কমিশনের সক্ষমতা আপনি যাচ করতে পারবেন, যে সারা দেশে নির্বাচন করার মতো ক্যাপাসিটি তার আছে কিনা, অনেক কিছু যাচ করে ফেলতে হবে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাপাসিটি আছে কিনা, আমার আমলাতন্ত্র, আমার যে একদম মানে গ্রাম পর্যায়ে যে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করবে, সেই সততার সাথে, পেশাদারিত্বের সাথে কাজ করছে কিনা, অথবা অনেকগুলো বিষয় যাচ করারও সুযোগ পেয়ে যাবে। গণভোট ছাড়া একটা টোটাল জুডিশিয়াল প্রসেসকে ইনভলভ না করে আপনি আওয়ামী লীগ প্রশ্ন সমাধান করাটা নির্বাহী আদেশ দিয়ে করার সুযোগ নাই। এটা একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমরা বারবার বলে আসছি আগস্ট থেকে, যেটা করা উচিত। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, আপনি ভারত বাংলাদেশের রিলেশনটা কি পর্যায়ে দেখতে চান? ভারত বার্মা হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র। রাষ্ট্রযন্ত্রের যে চরিত্র, আপনার প্রতিবেশী রাষ্ট্র বাই ডিফল্ট আপনার সবসময় শত্রু রাষ্ট্র। শত্রু রাষ্ট্র মানে হচ্ছে যে আপনার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য সে সবচেয়ে বড় হুমকি। এটাই এই যে ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, সেই 17th সেঞ্চুরি, যেখান থেকে রাষ্ট্র তৈরি হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে সব জায়গাতে আপনি দেখবেন যে সীমানাটা করে কেন সব রাষ্ট্র, এক রাষ্ট্র করলেই তো ভারত। বা ধরেন ভারত বাংলাদেশ সীমান্তে তো বিএসএফ আছে, কাঁটাতারও আছে, তো বিজিবি আবার মোতায়েন করতে হবে কেন? একজন চোর তো মানে একটা বাড়িতে একটা দেখলেই তো হয়, একই এলাকাতে তো 2 বাহিনীর আলাদা আলাদা ফোর্স লাগবে, কারণ 2টা রাষ্ট্র একে অপরকে শত্রু মনে করে বলেই হচ্ছে আইল দিয়ে দেয় ওখানে, জমির আইলের মতো, যে আইলের ওই পাশ তোমার, আইলের এই পাশ আমার। এখন একজন একজনের আইল ক্রস করে কিনা এটা দেখার জন্য আবার কাঁটাতার দেওয়া লাগে, বর্ডার দেওয়া লাগে, দেয়াল টানানো লাগে, আবার লোকও রাখা লাগে, দেয়াল ভাঙতেছে কিনা, কাঁটাতার ছিঁড়ে ফেলতেছে কিনা, এখান থেকে ওখান থেকে গোপনে বের হয়ে যেতেছে কিনা। তো এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক হচ্ছে আমাকে ধরে নিতে হবে সে আমার শত্রু রাষ্ট্র, সে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব সবচেয়ে বড় হুমকি। এইটা ধরে নিয়ে
আমি তার সাথে সব কাজ করব। আমি তার বাড়িতে বেড়াইতে যাব, আমি তাজমহল দেখতে যাব, আমি কাশ্মীরে যাব, আমি দিল্লিতে যাব, আমি ওখানকার শাহী মসজিদে নামাজ পড়বো, আমি ওই আজমিরে যাব, আমি দিল্লির স্ট্রিট ফুড খাবো, আমি দক্ষিণ ভারতে যাব, সাগর পাড়ে ডাব খাইতে যাব, সব করবো। আমার আমার ছেলেমেয়েরা ওখানে যাবে, ওখানকার ছেলেমেয়েরা এখানে আসবে। কেউ যদি ভারতে ট্রিটমেন্ট নিতে যায় যাবে ওখানে, ব্যবসা বাণিজ্য আমার মতো চলবে, মিউচুয়াল বেনিফিটের যে ট্রেড আছে সবকিছু চলবে। কিন্তু আমার ন্যায্য হিস্সাটার প্রশ্ন আমাকে টাফ থাকতে হবে। আমার স্বাধীনতার প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন, মর্যাদার প্রশ্ন, জাতীয় স্বার্থের প্রশ্ন, সেখানে আমার বার্গেনটা যেন আমি করতে পারি। অতএব তার সাথে সম্পর্কের জায়গাটা হচ্ছে এইটা। সারা দুনিয়াতেই সম্পর্ক এরকম। আমেরিকার সাথে চায়নার সম্পর্ক এরকম। চায়নাকে সে ওপেনলি তার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করে, ওপেনলি পাবলিকলি বলেছে, স্টেট ডিপার্টমেন্ট পেন্টাগন থেকে বলেছে। কিন্তু ব্যবসা করে না। সবচেয়ে বড় বাইলেটারাল পার্টনার কারা? ট্রেডের তারা। পৃথিবীর 1 নম্বর 2 নম্বর ইকোনমি তারা। যেভাবে আওয়ামী লীগ আমাদের দেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, এই জাতীয় নিরাপত্তা হুমকি হওয়ার পরেও আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আমরা কিন্তু আউটরাইট নিষিদ্ধ করার কথা বলছি, তদন্ত কমিশনের কথা বলছি, জনগণের মতামত নেওয়ার কথা বলছি, ঐক্যমতের কথা বলছি, রেফারেন্ডামের কথা বলছি। ঠিক একইভাবে বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গাটা হচ্ছে এইখানে। এই সম্পর্ক কিভাবে করবেন আপনারা? জুলাই গণঅভ্যুত্থানে যেখানে আপনার সারা দেশের মানুষ এটাকে হাসিনার ফেসিবাদের পতন বলে ধরে নিচ্ছে, আর ভারত বলছে যে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। আজকের দিন পর্যন্ত, দুদিন আগেও আমরা জয়শঙ্করের স্টেটমেন্ট দেখেছি যে ভারতীয় পার্লামেন্টে উনি যে স্টেটমেন্ট করেছেন যে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো এই যদি একটা দেশের অবস্থান থাকে প্রতিবেশী সম্পর্কে, তার সাথে এই রিলেশন আপনি করবেন কিভাবে? না, এটা সত্য। এই জন্য তো বলতাম যে ভারত আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আওয়ামী লীগ যেভাবে আমার জাতীয় নিরাপত্তার হুমকি, ভারতও আমার শত্রু, এনিমি স্টেট এবং জাতীয় নিরাপত্তার হুমকি। এর বাইরে কি আমরা ব্যবসা করছি না? আমরা কেউ কাউকে এমবার্গো দিয়েছি? ভারতের সাথে আমাদের কোনোদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না। এটা মেনে নিয়েই হচ্ছে আমার পলিটিক্স, এটা মেনে নিয়েই হচ্ছে আমার রাষ্ট্র, এটা মেনে নিয়েই আমার বিদেশ নীতি, আমার প্রতিরক্ষা নীতি, আমার বাণিজ্য নীতি সাজাতে হবে। এটা মেনে নিয়েই হচ্ছে আমার সবার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে, আমার ট্রেড ডেফিসিট কমাইতে হবে, আমি কোথায় কোথায় সেলফ সাফিসিয়েন্ট হব, আমার আমদানি নির্ভরতা কমাতে হবে ভারতের উপরে, আমি কিভাবে এক্সপোর্ট মার্কেট এক্সপ্লোর করতে পারি, বিকল্প মার্কেট তৈরি করতে পারি, সেগুলো আমাকে বাড়াতে হবে। ভারতের একসময় ভারতের গরু না হলে বাংলাদেশে কোরবানি হতো না। এখন তো হচ্ছে, এখন তো গত 5 বছর 7 বছর থেকে তো তাহলে ভারতের আলু পেঁয়াজ কেন লাগবে? ভারতের ডিম কেন লাগবে? ভারতের মাছ গোশত কেন লাগবে? আমার লাগবে না তো। তাহলে আমাদের ভারতের তুলা কেন লাগবে? আমার তুলাও লাগবে না। তো আমরা চাইলে আমাদের একটা ফুড সেফটি সিকিউরিটি একটা ডেভেলপ করতে হবে। আমার র ম্যাটেরিয়াল একটা সেফটি সিকিউরিটি দরকার। এগুলো কিন্তু সব সভরেন্টির, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। কারণ আপনার দেশের মানুষ যখন না খেয়ে থাকবে তখন সে আপনার বিরুদ্ধে রেভোল্ট করবে। আপনার বিরুদ্ধে রেভোল্ট করলে সরকার অস্থিতিশীল হয়ে যাবে। অস্থিতিশীল হয়ে গেলেই একটা সরকারের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখার সক্ষমতা কমে যায়। অতএব আপনার খাদ্য নিরাপত্তাটাও আপনার সার্বভৌমত্বের অংশ। অতএব সেটা হচ্ছে আমার সম্পর্ক। প্রধান উপদেষ্টা চায়না যাচ্ছেন, এটা খুবই ওয়েল এক্সপেক্টেড একটা সফর, এবং আমরা বোধ করছি যে বাংলাদেশের যে ভূ রাজনীতি আছে, এই ভূ রাজনীতির জায়গা থেকে যে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল, এই সম্পর্কের ভারসাম্যটা ফিরিয়ে নিয়ে আসা দরকার। এবং চায়না যেহেতু দুনিয়ার এখন দ্বিতীয় বৃহত্তম ইকোনমি, এবং তার লেবার মার্কেটে কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে, তার ন্যূনতম মজুরি অনেক বেড়ে গেছে। এই জন্য দেখবেন যে প্রতি বছর দেখলাম গড়ে 10 থেকে 15 লক্ষ জব চায়না থেকে আবার সেকেন্ডারি মার্কেটে চলে যাচ্ছে। বার্মায় যাচ্ছে, কম্বোডিয়া যাচ্ছে, ভিয়েতনাম যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে। বাংলাদেশে আসবে না কেন 5 লাখ জব এখান থেকে? তাহলে চায়নার সাথে আমাকে নেগোশিয়েট করতে হবে যে আমার পণ্য তোমার এখানে গার্মেন্টস এক্সপোর্ট রিসেন্টলি বাংলাদেশেও কিছু এসেছে। হ্যাঁ, সামান্য এসেছে, আমাদের স্ট্যাটিস্টিক্স খুব সামান্য, তার যে সাইজ খুব সামান্য। আমার সাথে তার ট্রেড হচ্ছে ধরেন $20 বিলিয়ন প্লাস। তো তার ভিতরে সারপ্লাস হচ্ছে তার। আমরা মানে ম্যাক্সিমামটা হলো ইম্পোর্ট করি। মানে আমি যেটা ডলার ইউরোপ থেকে কামাই, এই ডলারটা আমি আবার চায়নাকে দিয়ে দিই, ভারতকে দিয়ে দিই। তাহলে হচ্ছে আমার ডলারটা কিভাবে রাখা যায় এবং চায়না থেকে আমি ডলার কিভাবে বাড়াতে পারি, ওখানে মার্কেটে কিভাবে আমি ঢুকবো, এবং চায়নার যে সেকেন্ডারি মার্কেট তৈরি হচ্ছে সেই মার্কেট থেকে আমি কিভাবে এমপ্লয়মেন্ট, এফডিআই, ইপিজির তাকে আনা, এই বেনিফিটটা করা। চায়নার একটা বড় দিক হচ্ছে আপনার রোহিঙ্গা ইস্যুস। বার্মার সাথে সম্পর্ক ভালো, শুধু তাই না, আরাকান থেকে শুরু করে বার্মাতে যারা স্বাধীনতার লড়াই করছেন বিভিন্ন অঞ্চলে, কুকি, চীন, চায়না, সেন, কারিন, বিভিন্ন জনগোষ্ঠীতে, প্রত্যেকটা সশস্ত্র গোষ্ঠীর সাথেও চায়নার সম্পর্ক ভালো। অতএব সেই জায়গাতে আরাকানে রোহিঙ্গাদেরকে নিরাপদে ফিরায় নেওয়ার জন্য কি নেগোশিয়েট করা যায় সেটা আমাকে করতে হবে। স্বাস্থ্য ট্যুরিজমের ব্যাপারে একটা বিকল্প আলাপ তৈরি হচ্ছে, এবং দেখলাম চায়নার অ্যাম্বাসেডর এবং বাংলাদেশের পক্ষ থেকে
কুনমিং এ সম্ভবত নিয়ারেস্ট কোনমিংকে চারটা হসপিটাল ওরা ডেডিকেটেডলি বাংলাদেশের জন্য করে দিচ্ছে করেছে। বাংলাদেশ থেকে বলেছে এটাকে ইনভেস্টমেন্ট আকারে বাংলাদেশে নিয়ে আসেন, এবং ডাক্তাররাও ভিজিট করে গেছে, করে গেছে। বাংলাদেশে হেলথ ডিপ্লোমেসি এখানে চলছে। বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টরা চায়নাতে কিন্তু ইতিমধ্যে পড়ছে স্কলারশিপ। এই সংখ্যাটা আমরা লাখে নিতে পারি কিভাবে, কারণ তার বিশাল দেশ, শত শত ইউনিভার্সিটি, সেটাকে আমাদের লাখে নেওয়া সম্ভব। টেকনোলজিতে চায়না গত 30 বছরে অনেক এগিয়ে গেছে, কারণ আমেরিকা এবং ইউরোপের টেকনোলজির সেকেন্ডারি মার্কেটে কাজ করতে করতে তার নিজস্ব ইনোভেশনও তৈরি হচ্ছে সেখানে। সেই টেকনোলজি চেইনে আমি কিভাবে ঢুকতে পারি, আমি ইন্ডাস্ট্রি কিভাবে ডেভেলপ করতে পারি, ম্যানুফ্যাকচারিং কিভাবে ঢুকতে পারি, আমার এই টেইলারিং এর যে ব্যবসা গার্মেন্টসে, এই দর্জি ব্যবসা থেকে তো আমাকে সিরিয়াস মানে মিড লেভেল থেকে সফিস্টিকেটেড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে। তো সেক্ষেত্রে চায়নার কাছ থেকে আমরা কিভাবে সাহায্য নিতে পারি, প্রযুক্তি ট্রান্সফার করা যায় কিনা, কোন কোন প্রযুক্তি অ্যাসেম্বলি পয়েন্ট করা যায় কিনা, যে জিনিসটা আমাদের দুজনের দরকার, আপনি এটা চায়না থেকে বাংলাদেশে এনে বানান, আমি জায়গা দিব আপনাকে। এইরকম অনেকগুলো ভূ রাজনৈতিক সম্পর্কের ব্যাপার স্যাপার আছে। সব মিলিয়ে চায়নার সাথে আমাদের এই সম্পর্কটা রিভাইজ করা এবং এটাকে ব্রিলিয়ান্টলি অর্কেস্ট্রেট করবেন প্রফেসর ইউনূস, আমার কোনো সন্দেহ নাই। যেটা উনি ইউরোপে করেছেন, আমেরিকাতে করেছেন, জাতিসংঘে করেছেন এবং ডাভোসে করেছেন, এবং এটা বেজিং এ করবেন। এই ব্যাপারে আমাদের যথেষ্ট কনফিডেন্স আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমরা গণতন্ত্রের পক্ষে শক্তি, ফ্যাসিবাদ বিরোধী পুরো আন্দোলন আপনার সাথে আছি, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছি। বাংলাদেশের স্বার্থে যা যা করণীয়, যা যা আপনি করবেন, তার প্রত্যেকটাকে আমরা সাপোর্ট করবো, সমর্থন করবো।